হ্যালো শুরু নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সোনার শ্যামা সোনার ডাকে শুরু নাই তো সে এই তো আমার দেশ হ্যালো
সামান্য একটা জায়গায় কত রাজবার্তা দর্শক এবার এবার ওই রতন কুমার ওই বিজয়নগর রাজ্যের রাজপুত্র, এক নিষ্পাপ সন্তান, যার নাকি বিমাতার চক্রান্তের কারণে পথে ঘাটে বনে জঙ্গলে তাকে ঘুরে বেড়াতে হয়েছিল। তাকে অসহ্য যন্ত্রণাদায়ক জীবন যাপন করতে হয়েছিল। সে আর কেউ নয়, এই সবনদী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান মোল্লা। মঞ্চে আসছে মোহাম্মদ শাহজাহান মোল্লা। হায় গো আমার নামটি রতন কুমার, পিতা জয় রাজ। ধন্যবাদ শাহজাহান মোল্লাকে। এবার উদয়পুরের রাজা প্রধান সেনাপতির ভূমিকায় যিনি অভিনয় করছে, এক দুর্দান্ত অভিনেতা, মঞ্চ কাঁপানো অভিনেতা, যার দুর্ধর্ষ অভিনয়ে আমরা আজকের যাত্রাপালা সুন্দরভাবে উপভোগ করতে পারবো। সে আর কেউ নয়, প্রতাপ আদিত্য। নাম ভূমিকায় যিনি আছেন প্রতাপ আদিত্য, তিনি আর কেউ নয়, আমাদের অতি পরিচিত সবনদী গ্রামের কৃতি সন্তান, এক সুখর অভিনেতা মোহাম্মদ ডাক্তার শহীদুল ইসলাম। মঞ্চে আছে, মঞ্চে আছে ডাক্তার শহীদুল ইসলাম। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, এই অভিশপ্ত জীবনে তোমার দিনাজে আমি সহ্য করতে পারছি না ঠাকুর। আজ রাজা হয়ে ওই বিজয় সিংহের কাছে আমি পরাজিত। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। প্রিয় দর্শক, এবার মঞ্চ কাঁপাতে আসছে আপনাদের অতি সুপরিচিত এক ভয়ঙ্কর অভিনেতা, যার অভিনয় আকাশে বাতাসে মুখরিত হয়ে যাবে। তিনি আর কেউ নয়, তিনি বিজয়নগরের সহ সেনাপতি, চিত্রনাট্য ভূমিকায় বিজয়নগরের সহ সেনাপতি, আমাদের অত্যন্ত সুপরিচিত মোহাম্মদ জামাল সরকার। মঞ্চে আসছে মোহাম্মদ জামাল সরকার। এই সভাপতি প্রায় তরবারির সামনে এসে দাঁড়ায়, এমন করে এই পৃথিবীতে নয়। আর যে আমার সঙ্গে এসে দাঁড়াবে তার হত্যা করে তার ছিন্ন মূল্য আপনাকে উপহার দেব মহারাজ। ধন্যবাদ মোহাম্মদ জামাল সরকারকে। এবারের পরিচয় পর্বে আসছে আমাদের বিজয়নগরে গোবিন্দ সিংহ। নাম ভূমিকায় গোবিন্দ সিংহ অভিনয় আসছে মোহাম্মদ আকবর আলী।
এই গোবিন্দ সিং বেঁচে থাকতে ওই অজয় রাজকে কিভাবে শাস্তি করতে হয় দর্শন আমার ভালোভাবে জানা আছে। প্রিয় দর্শক, এবারের পরিচয় পর্ব রয়েছে সুদূর জুনকাই থেকে আগত অজয়নগরের মহারাজ, যার অভিনয় দেখলে আপনাদের চোখের পানি না থাকলেও হয়তো বেরিয়ে যাবে। সে আর কেউ নয়, অজয়নগরের রাজ মহারাজ, শুধু রাজ নয় মহারাজ, আমাদের আয়নাল ভাই। মঞ্চে আছে আয়নাল ভাই। আমার ভাবতে অবাক হচ্ছে, অজয়নগরের রাজা ওই বিজয়নগরের রাজা অজয় রাজকে দুর্বল লাগছে। না, অজয় রাজ দুর্বল নয়। এবার মঞ্চে আসছে অজয়নগরের রাজ্যের মেহনতি মানুষের কণ্ঠস্বর, মেহনতি মানুষের আত্মনাদ, সবনতলী গ্রামের কৃতি সন্তান, আপনাদের সুপরিচিত এক তুখোর অভিনেতা মঞ্চে আসছে নাম ভূমিকায় দয়ারাম দেব। অভিনয় আছে আমাদের অত্যন্ত সুপরিচিত অভিনেতা জনাব আব্দুল করিম ভাই। মঞ্চে আছে আব্দুল করিম ভাই। তবু আমি তার গল্পকে বিশ্বাস করতে পারছি না। আমি তার গল্পকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না, কোনোভাবেই নয়। এবার মঞ্চে আসছে অজয়নগর রাজ্যের প্রধান সেনাপতি, এক দুর্দান্ত অভিনেতা, এক তুখোর অভিনেতা, এই সবনতলী গ্রামের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব শফিকুল ইসলাম ভাই। এবার মঞ্চে আসছে আজকের এই বিমাতার চক্রান্ত নাট্য অভিনয়ের জনাব বিজয়নগরের মেসেঞ্জার বলা যায় আর কি, মানে রাজদূত, চিত্রনাট্য ভূমিকায় রয়েছে আমাদের অত্যন্ত সুপরিচিত এক তুখোর অভিনেতা জনাব ইব্রাহিম সম্রাট। মঞ্চে আছে ইব্রাহিম সম্রাট। আমি ফিরে এসেছি জনাব, এখনই তাকে হত্যা করা হবে। হত্যা মানে নির্মমভাবে হত্যা। এবার সেই যার হাতে হত্যা সম্পাদিত হয় আজকের এই বিমাতার চক্রান্ত অভিনয়ে, যার হাতে রাজ্যের নিরীহ মানুষগুলো হত্যা হবে, যার ছুরিকাঘাতে এই রাজ্যের মানুষ ভয়ঙ্কর থাকবে, সে আর কেউ নয়, বিজয়নগর রাজ্যের বিজয়নগরের জল্লাদ। আর নাম ভূমিকায় রয়েছেন জনাব মোহাম্মদ এরশাদ শিকদার। ওর বাবা, মঞ্চে আছে এরশাদ শিকদার। প্রিয় দর্শক, মঞ্চে আছে এরশাদ শিকদার, এক ভয়ঙ্কর রূপ, যার চেহারা দেখলে
সাধারণ মানুষের অন্তর আত্মা শুকিয়ে যাবে। কুমার, আমি আর ধরতে ধরতে পারছি না, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ক্ষুদ্র নাট্যপ্রেমী দর্শক মন্ডলী, এবার এবার বিমাতার চক্রান্ত নাট্য অনুষ্ঠানের অন্যতম চরিত্র মণিবর নাম ভূমিকায় রয়েছে এক তুখোর অভিনেতা, আমাদের সকলের সুপরিচিত এক ভয়ঙ্কর রূপ মণিবর মোহাম্মদ ইউনুস মোল্লা। স্লোগান দাও। চাবুকের আঘাতে যার জীবনটা হয়ে গেছে জর্জরিত, সে আর কেউ নয়, সে আমাদের সাবলু। আমি আর রাজার অত্যাচার মানব না, অত্যাচার মানব না, মানব না। এবার মঞ্চে আসছে ওই বিজয়নগরের আর এক নিরীহ প্রজা, আপনাদের সুপরিচিত আজকের এই নাট্য অনুষ্ঠানের পরিচয় পর্বের এখন আমি যার নাম ঘোষণা করছি, আমাদের অত্যন্ত সুপরিচিত এক তুখোর অভিনেতা, মানে দুর্দান্ত অভিনেতা, যার অভিনয় দেখলে আপনাদের প্রাণ জুড়ে যাবে, সে আর কেউ নয়, নাম ভূমিকায় সত্যবান। মঞ্চে আসছে মোহাম্মদ সোনামিয়া ইসলাম কাজল, আপনাদের সুপরিচিত সোনামিয়া ইসলাম কাজল। ওরে ওরে মানু প্রিয় দর্শক, এবার মঞ্চে আসছে আজকের অজয় নগরের রাজ দরবারে যিনি প্রহরীর ভূমিকা অভিনয় করবেন, সে আমাদের অত্যন্ত পরিচিত তুখোর অভিনেতা জনাব মোহাম্মদ মাসুদ ভাই। মঞ্চে আসছে মাসুদ ভাই। তিন ধারণের ঠাই নাই, চতুর্দিকে শুধু জনগণ আর দর্শক। প্রিয় হ্যালো, আমি একজন গরিব দুঃখী প্রহরীর অভিনয় শেষ করছি। আমাদের আজকের প্রধান অতিথি সারা জীবন ধরেই কত জায়গা খুঁজেছি, কোথাও পেলাম না একটা নির্জন স্থান, যেখানেই বসে পূর্ণ করবো আমার সেই 12 বছরের সাধনা। বেশ এই স্থানটি বেশ নির্জন বলে মনে হচ্ছে, এখানেই বসে পূর্ণ করবো আমার 12 বছরের সেই সাধনা। সেই মা কালী, সেই শুভচন্দ্র। ওই তো একটা নির্বল দেখা যাচ্ছে, হ্যাঁ, ওখানে আমি আশ্রয় নেব। ও ঠাকুর, আমাকে রক্ষা করো ঠাকুর। এই জীবনে অতিষ্ঠাচার করে আমি যার সহ্য করতে পারছি না ঠাকুর।
আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে রক্ষা করো। অভিশাপ? তুমি অভিশাপ তোকে আর অভিশাপ দিও না মনিবর। রাজ্য, সৈন্য, সামন্ত সবকিছু আমার ছিল, কিন্তু মনিবর একদিন ওই কাঠের কাণ্ডগুলিয়ায় সব শেষ হয়ে গেছে মনিবর। আজ আমি পথের ভিখারি। তাই তো বলছি মনিবর, এমন অভিশাপ তোকে আর অভিশাপ দিও না। না, 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 না। আমার জ্ঞান ভঙ্গ করে এই কি পাপ করেছিস, তার ফল তোর ভোগ করতেই হবে। তাই আমি তোকে দিলাম অভিশাপ। তোমার অভিশাপের অনলে আমাকে আর বিশ্বাস করো না মনিবর। শুনে রাখ নারদ, তুই আমার মেয়ের বাক্য যা বলছি তার কোনোদিনই ভেঙে দিবার নয়। হ্যাঁ হ্যাঁ, আমার অভিশাপে তুই আমার রাজা হবি। আর রাজা হব? সত্যি সত্যি বলছো মনিবর? আমি আবার রাজা হব? আমি আবার ফিরে পাবো রাজ্য, সৈন্য, সামন্ত? মনের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। যা বলি তা হবে। তুই আমার সবকিছু ফিরে পাবি। বলুন মনিবর, বলুন কে মনে করে আমি আবার রাজা হব? যা এই মুহূর্তে আর বিলম্ব না করে ওই বিদায় নগরে চলে যা। রাজায় বিদায় ছিলেন সাহায্যে আবার তোর সবকিছু ফিরে পাবি। রাজা বিজয় সিংহ? না না মনিবর, তা হয় না। ওই রাজা বিজয় সিংহ আমার চিরশত্রু। ওই উদয়পুর দখল করে নিয়ে আমাকে আজ রাস্তায় ফেলেছে। তাদের সৈন্যরা আমাকে খুঁজে পাচ্ছে, আমাকে পেরেই হত্যা করবে মনিবর। নারে শত্রু কোনদিন মিত্র হতে পারে না। আজ যে বড় শত্রু হয়েছে কাল তার মিত্র হয়ে পাশে দাঁড়াবে। তখন আমার এই দুর্ভাগ্যকে সবই ফিরে পাবি। তবে তুমি তোর পরিশ্রম গোপন রাখতে হবে। তার পরিচয় গোপন থেকে ওই রাজ্যে প্রবেশ করতে হবে, যেন রাজা বিদায় সিংহ জানতে না পারে তুই ওই উদয়পুরের রাজা প্রজাদিত্য। আমি করবো। তাই যদি হয় মনিবর, আমি তোমার অভিশাপকে আশীর্বাদ করবে। আমি এখনই ছুটে যাবো ওই বিজয়নগরে। তুমি আমাকে আশীর্বাদ করো মনিবর, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। না 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 না, এখানে থাকলে হয়তো আমার ওই মনের বাসনা পূর্ণ হবে না। এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। দেখি কে যেন বলছে হেতাই নয়, হেতাই নয়, অন্য কোনো স্থানে। হ্যাঁ, অন্য স্থানে আমার যেতে হবে, অন্য স্থানে আমার যেতে হবে। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর।
আমি সইতে পারছি না। ওই জীবনে যদি চিরকাল হয়ে চলতাম, ওই রাজা হয়ে আজ যে আমি বনবাসী। এই বিস্ময় যন্ত্রণা থেকে তুমি আমাকে পরিচয় দাও ঠাকুর। ওই দেখো প্রায়, ওই দেখো কি সুন্দর একটা হরিণী জলাশয় জল পান করছে। আমি তাকে শিকার করবো। শান্ত হন মহারাজ, এতে হরিণী নয়, এক মানবী। মানবী কিন্তু আমার মনে হচ্ছে অন্ধকারের আলোর ঝলক নেমে এসেছে। আমি তো ভেবেই পাচ্ছি না বলেছে কেন এই মানবে এই গহীন বলে প্রবেশ করেছে। চলুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি। হ্যাঁ, তাই চলো দেখি। আচ্ছা বলো রানী, তুমি কে? কি তোমার পরিচয়? এমন গহীন বয়ে প্রবেশ করে কেমন করে? পরিচয় পরিচয় বলতে আমি পারবো না। পরিচয় দিতে বলতে আজ আমার কিছুই যে নেই। আমি ওই জঙ্গলে থাকি, ওই ফলমূল খেয়ে আমি যে বেঁচে থাকি। মহারাজ, এই নারীকে দেখে মনে হচ্ছে কোন রাস্তা না হবে। ভাগ্যের নির্মম পরিহাসে আসছে বনবাসী। আমিও তাই ভাবছি প্রলয়, চেষ্টা করে দেখো ওকে প্রাসাদে নিয়ে যায় কিনা। আচ্ছা রমণী, পরিচয় দেবার মতো তোমার তেমন কিছু নেই। আর আমাদের মহারাজ যখন অবিবাহিত, তোমার কোনো আপত্তি না থাকলে মহারাজ তোমাকে রাজরানীর মর্যাদা থেকে ওই শাহী মহলে নিয়ে যেতে চাও। তাই প্রহরী, ধাক্কা নয় সুন্দরী, ভারত সত্ত্বেও এ হেন সুন্দর রমণী আমি কখনো দেখিনি। তাই তোমাকে আমি রাজধানীর মর্যাদায় আমি প্রাসাদে নিয়ে যেতে চাই। বলো তুমি রাজি? সত্যি বলছো? আমি রাজরানী হব? শত শত দাস দাসিয়া আমার আদেশ পালন করবে। আমি যে এতদিন যাব এই আশাই যে করছিলাম। কি ভাবছো নারী? ভাবছি ওই আমার ভবিষ্যৎ, আমার সুখের কথা। ভেবে কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত যে আপনার। আমি আপনার প্রস্তাবে রাজি মহারাজ। আদর ভুরিতে এলো সে পথি, আলোর পথে জেলে দিতে। আদর ভুরিতে এলো সে পথি,
বলছে তাও ঠাকুর। আমি তোমাদের দুটি জীবনকে এক সুতায় বেঁধে দিতে চাই। তুমিও বলছো কথা ঠাকুর। তবে কি আমি এই নারীকে জীবন সঙ্গিনী হিসেবে নিয়ে বেছে নিয়ে ভুল করে নেই? না রাজা, ভুল হবে কেন? তোমরা এসো আমার সাথে। কোথায়? আমার ওই আশ্রয়ে, অর্থাৎ আমার ওই রাধা মাধবকে সাক্ষী রেখে তোমরা একে অপরের গলায় বরমাল্য করে দিবে। তাই চলুন ঠাকুর। আমাদের মহারাজের বিয়ে আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ করবো তাই না? এতদিনে চিনারে বন্ধুদি তাই চলুন মহারাজ। আজ কতদিন হলো পিতা শিকারে চলে গেলেন, কিন্তু আজ অবধি সে ফিরল না। এদিকে প্রাসাদে একা থাকতে কিছুতেই আমার মন চাইছে না। যাই হোক, ওই সেনাপতিকে সেভাবেই হোক ওই পিতার খোঁজে পাঠাতে হবে। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে না কুমার, আমি ফিরে এসেছি। ঠিক আছে, উনি কে পিতা? ওনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। উনি এই বিদায় নগরের রাজধানী, অর্থাৎ তোমার মাতা। মা, আমার সেই হারিয়ে যাওয়া মা। লক্ষ্মী,
কি ভুলে যে আমি করেছি। রানী তুমি তুমি কে বলছো? ঠিকই বলেছি রাজা। তখন কিনা বলেছিলেন আপনি অবিবাহিত, এখন দেখছি আপনার একটি সন্তান আছে। তুমি শান্ত হও রানী, তোমাকে আমি সবই বুঝিয়ে বলছি। থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। যান মহারাজ, আপনারা সবাই এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। এসো বাবা রতন, চলেন পিতা। বেইমানি! হ্যাঁ, 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 হ্যাঁ। এই বেইমানি প্রয়োজন হলে আজ আমি দোষী কারণে মার খেয়েছি। আমিও মহারাজ, মহারানী, বাসন্তী। এই বেইমানের পরিচয় আমি আজ দেখা দিব। বিশেষ পথ পরিষ্কার করে নিতে হবে মহারানী। আচ্ছা দাও। ভাগ্যে ভাগ্যের মানে? আপনার কথা বিশ্বাস করে আমি ওই নিজেকে যেভাবে ভাগ্য ওই অন্ধকারে ঠেকে দিয়েছি, সেই ভাগ্যকে যে আবার প্রতিষ্ঠা করতে হবে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বললে ভালো হতো। জানি এত সহজে আপনি কখনোই বুঝতে পারবেন না, তাই গোপনে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে কি মহারানী? তবে কি মহারানী রতন কুমারকে দেখতে পেয়ে এত উত্তেজিত হয়ে গেছে? তার কথাগুলো আমার বেশ ভাবিয়ে তুলেছে। গুপ্তভাবে ওই রানীর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, জানতে হবে সে কি চায়। মহারাজ, জয়নগরে কোন সংবাদ পেয়েছেন? সংবাদ এখনো পাইনি মহারাজ, ধূপকে পাঠাইছি। দুধ পাঠালে কোনো ভালো হবে না মন্ত্রীবর। অজারাজ বারবার সন্ধিপত্রকে বন্ধ করে আসছে, তাই আমি ওই অজয় রাজকে বুঝিয়ে দিতে চাই ওই বিদায় রাজ মোটেও শক্তিতে দুর্বল নয়। গোবিন্দ তাই হবে মহারাজ, অজয় নগরে দুধ ফিরে আসলে সব ব্যবস্থা আমি করে নেব মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। কি সংবাদ? এবারে অজয় রাজ এই সন্ধিপত্রকে অপমান করেছে। কি বললে দূত? এই সন্ধিপত্রকে অপমান করেছে? শুধু তাই নয় মহারাজ, তিনি আরো বলেছেন পুনরায় যদি সন্ধিপত্র নিয়ে কোনো দূত এই অজয় রাজ দরবারে প্রবেশ করে তবে তাকে হত্যা করা হবে। এত বড় স্পর্ধা এই সামান্য অজয় রাজ্যের? যাও তো সেনাপতি বলাই সেনকে দরবারে পাঠিয়ে দাও। আপনার হাতে শিরোধার্য মহারাজ, শিরোধার্য। তুমি হবেন না মহারাজ, তুমি তবে দর্শন কাছে রাখবে। হবেন না ওই তোমার স্বাস্থ্য ঘটায় সে কথা ভালোভাবে জানাচ্ছে মহারাজ। আপনি হয়তো বুঝতে পারবেন না মন্ত্রীবর, ওই শয়তান রাজ বারবার আমার সন্ধিপত্র দেব অবমান করে আসছে, আমাকে তাগিয়ে করেছে। ওর ছুটে যদি পাল্টা জবাব দিতে না পারি তাহলে আমার মনে কিছু নেই, শান্তি আসবে না।
মহারাজ। শুনেছ রাজায় রাজের স্পর্ধা, সামান্য একটি দেশের রাজা হয়ে সে আমাকে বারবার অপমান করেছে। আমি তার পাল্টা জবাব দিতে চাই। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। ওই ক্ষুদ্র অজয়রাজকে কিভাবে শাস্তি করতে হবে এই সেনাপতি প্রয়াসনের ভালো করে জানা আছে। আপনার আদেশ পেলে সৈন্য সমর্থন নিয়ে আজ আমি অজয়নগর আক্রমণ করব। তাই করো সেনাপতি রয়েছেন, আর বিলম্ব না করে সমস্ত সৈন্য নিয়ে ওই শয়তানের উপরে চাপিয়ে পড়ো। তারপর তাকে বুঝিয়ে দেবে এই বীজাশ্রয় মোটেও শক্তিতে দুর্বল নয়। আমি এই তরবারি স্পর্শ করে আপনাকে বলছি, এই সেনাপতি প্রয়াসনের উন্মত্ত তরবারির সামনে এসে দাঁড়াবে এবং শক্তিমান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, আর যে শয়তান আমার তরবারির সামনে এসে দাঁড়াবে তাকে তার ছিন্নমণ্ড আপনাকে উপহার দেব মহারাজ। সাবাস সে প্রায়শন, সাবাস। তবেই হবে তোমার এটাই বীরত্বের পরিচয়। মহারাজ, এই অপরিচিত যুবক আমরা সাক্ষাৎ পাচ্ছি। যাও দূত, তাকে এই দরবারে বাড়িয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। আমি তাই ভাবছি মহারাজ, কিন্তু সেদিনে বিজয়নগর রাজপথে তার আগমন মহারাজ। বিমান গ্রহণ করুন মহারাজ। এ তুমি আগন্তক, কি নাম তোমার? আমি একমাত্র ভিখারি মহারাজ, নাম আমার বিক্রমাদিত্য। কি উদ্দেশ্য নিয়ে তুমি এই দরবারে হাজির হয়েছ? উদ্দেশ্য তেমন কিছু নয় মহারাজ, দুমুঠো অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, দুমুঠো অন্যের জন্য তাই আপনার কাছে আশ্রয় পাচ্ছি মহারাজ। তোমার মতো সবল স্বস্থের অধিকারে তো কেউ বিনা পরিশ্রমে খেতে দেবে না। তুমি কি অস্ত্র পরিচালনা করতে পারবে? অস্ত্র পরিচালনা আমি পারদর্শী মহারাজ। অস্ত্র পরিচালনায় পারদর্শী? হ্যাঁ মহারাজ। তুমি কি পারবে এই সেনাপতি প্রয়াসনের সাথে অস্ত্র পরিচালনা করতে? আমি চেষ্টা করবো মহারাজ। মন্ত্রীবর, আদর্শন মহারাজ। এই যুবকের সাথে সেনাপতি প্রয়াসনের অস্ত্র পরিচালনার ব্যবস্থা করুন। আদর্শন দায়িত্ব মহারাজ। এই অস্ত্র পরিচালনায় জয় হবে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। সাবাস সাবাস নওজোয়ান, তোমার যোগ্য কৌশল শক্তি আমাকে মুগ্ধ করে তুলেছে। মন্ত্রীবর, আদর্শন মহারাজ। আমার বিশ্বাস এই বিপ্লবী পারবে ওই অজয় শানকে কঠোর শাস্তি দিতে। তাই আজ থেকে সেই হবে এই বিজয়নগরের প্রধান সেনাপতি, আর এই প্রয়াসের তার সহকারী হিসাবে কাজ করবে। আদর্শ
সিদ্ধান্ত মহারাজ। যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে তুমি ভালো করে যুদ্ধ কৌশল শিখিয়ে দেবে, যেন ভবিষ্যতে সে বড় হয়ে খ্যাতি অর্জন লাভ করতে পারে। আপনার আদেশ পালন করার চেষ্টা করবো মহারাজ। চলো যুবক, এবার বিশ্রাম নেবে। তাই চলুন মহারাজ। তারপর ওই সেনাপতি প্রায়সেনকে সাথে বেরিয়ে আসন্ন যুদ্ধের উদ্দেশ্যে ওই কাশনগুলোর উদ্দেশ্যে রওনা করবো। চলে আসুন মন্ত্রী এবার। তাই চলুন মহারাজ। অপমান 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 রাজা বিজয় সিংহ, তোমার অবদানকে সেনাপতি প্রায়সেন কোনদিন ভুলে যাবে না। এই প্রতিশোধ আমি নেব। চরম প্রতিশোধ নেব। সামান্য বিজয়নগর কাশিমপুরকে আমি হাত ছাড়া হতে দেবো না। কেমন করেই হোক বিজয়নগর রাজশক্তিকে পরাস্ত করে সেই কাশিমপুরকে আমার রাখতে আনতে হবে। আমি বলছিলাম কি মহারাজ, বিজয়নগরের রাজশক্তির কাছে আমাদের ক্ষুদ্র রাজশক্তি নিঃস্বার্থ জীবন টিকে থাকতে পারবে না মহারাজ। এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করে আর কিছুদিন অপেক্ষা করে আমাদের রাজ্য শক্তিকে আরো শক্তিশালী করে যুদ্ধ ঘোষণা করলে আমরা জয় হতে পারবো মহারাজ। না বন্ধু, তাহলেই রাজা সিংহ ভাববে তারপরে আমি পালিয়ে গেছি। তাই বুঝবে উদয় রাত্রের সৈন্যরা সেই কাশিমপুর দখল করবে। আর আমি বলছি তার বিলম্ব না করে আজকে আপনার সেনাপতি বিভীষণকে যুদ্ধযাত্রার আয়োজন করতে আদেশ দিন। সেনাপতি বিভীষণ আদেশের অপেক্ষা থাকে না মহারাজ। আমি সংগ্রামে প্রস্তুত। আমার বিভীষণ সেজন্যই তো তোমাকে আমার প্রধান সেনাপতির জন্য নিয়োগ করেছি। এবার আসন্ন যুদ্ধে আমি তোমার বীরত্বের পরিচয় নিতে চাই। স্বীকার করবে না। ঠিকই বলেছেন মহারাজ। আমি তার গল্পকে বিশ্বাস করতে পারছি না মহারাজ। এর কারণ
কাজের কোনো মিল নেই মহারাজ। সে আপনার ভুল ধারণা। এবার নিশ্চয় তার কাছের পরিচয় পেয়ে যাবে। চলুন কাঞ্জি, আমাদের গাঁ দাঁড়িয়ে থাকতে চলবে না। ওই সেনাপতি বিভীষণ তার কাজের সাহায্য করতে হবে। এই চলুন মহারাজ। যুদ্ধ এই যুদ্ধ নিয়ে রাজপ্রাসাদে সবাইকে তারা সবাই দেখে মেতে উঠেছে। তুই বল ময়না, এই যুদ্ধের মাঝে যে মনে কোনো শান্তি পাওয়া যায়? এই সখী, আর তাই অবশ্য পাওয়া যায় না সখী। যুদ্ধ নিয়ে যে কথা বলিস না কেন? শোন, যুদ্ধ নিয়ে যে রাজা বাসাদের ভাগ্য গড়ে ওঠে। তাই তো তোমার পিঠা যুদ্ধ নিয়ে মেটে উঠেছে। এসো কি জানো, পৃথিবীতে এসেছি তখন আনন্দ স্বপ্নেই জীবনটাকে কাটিয়ে দিব। এই সমস্ত ভাগাবার কিছু প্রয়োজন হয়? এই সখী, আরে বুঝেছি সখী, সবকিছুই আমি বুঝে গিয়েছি। যুদ্ধের নাম শুনে তুই একেবারে হাঁপিয়ে উঠেছিস। শান্তনা, তুই কি পারবি ময়না আমার এই হাঁপিয়ে ওঠার সান্ত্বনা দিতে? হ্যাঁ সখী, পার। তুমি
আমাকে জানিয়ে ফেলছি। এই সখী, তাহলে আমি এখন চলে যাই, তাই না? তুই যার সঙ্গে চেয়ে আছিস, দুদিন পর তোর সঙ্গে তুই পাবি। যা সখী। এই ঠিক মতো থাকিস কিন্তু, আর নইলে খবর হয়ে যাবে তুমি তাকে ডেকে আনতেই হবে। হ্যাঁ, বলছাই না এ বললো আমাকে ডেকে আনতে হবে চম্পা। আমি নিজেই তোমার কাছে ছুটে এসেছি। কে কে তোমাকে আমার এখানে ডেকেছে? এই কথাই চম্পা, আমি নিজেই এসেছি। কেন, কিসের জন্য এখানে এসেছো? আমার প্রয়োজনে, হ্যাঁ 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 আমার প্রয়োজন। তবে আজ বলার সময় নেই। যাও না, তোমাকে তোমাকে কে ধরে রেখেছে? দেখি চম্পা, বিনয় বলে এলাম তোমার সাথে কোথায় দুটি কথা বলতে, তুমি হয়তো আমার প্রতি অত্যন্ত বানিয়েছো। আমার কাছ থেকে বিদায় নেওয়া তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না। তুমি তুমি চলে যাও বলছি, না হলে আমি আমার পিতাকে তোমাকে বাধ্য করবো। বেশ, বিনয় লাগলে তোমার সাথে তর্ক করে আমার আনন্দ দেখাতে চাই না। তবে সত্য হবে বিনয় তোমার কথার অভিযুক্ত জবাব তোমার চম্পা অভিযুক্ত জবাব দেবে। কি? এত দূর? এত দূর? হ্যাঁ বিক্রম দা, আমি তোমার মতো একজন অশ্রবীর হতে চাই। হ্যাঁ হ্যাঁ রতন কুমার, তোমাকে প্রথমে আরো পরামর্শ হতে হবে। জানো রতন কুমার, অচিরে এই রাজ্যে কি ভীষণ জ্বর উঠবে। সেই জ্বরে রাজা হারাবে রাজ্য, পিতা হারাবে পুত্র, সমস্ত রাজ্যটা যেমন হতে পারে হয়ে যাবে রতন কুমার। তখন কেউ কাউকে রক্ষা করতে ছুটে আসবে না রতন কুমার। এই যে সেনাপতি মশাই, মহারানী, মহারাজ আপনাকে ও রতন কুমারকে প্রাসাদে তলব করেছে। কেন মহারানী? চলো কুমার। আচ্ছা ঠিক আছে, চলো কুমার। হ্যাঁ চলো বিক্রম দা। রাজা বিজয়সঙ্গে সে আমার সাথে যে এমন প্রতারণা করবে তা আমি কখনো ভাবিনি। উফ, অসহ্য। আমিও বাসন্তী, কেমন করে ওই তোমার বিষ দাঁত ভেঙে দিতে হবে তা আমার ভালোভাবেই জানা আছে। দুদিন পরে বুঝতে পারবে এই প্রতারণা ফল কত ভয়ঙ্কর। আসতে পারে মহারানী। আসুন সেনাপতি মশাই, আমি যে এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম। এবার বলুন কেন আমাকে স্মরণ করেছে? আপনার যে আমার খুব প্রয়োজন, অনেক প্রয়োজন। তাই বলে গোপন করতে গোপন কথা যে গোপন পক্ষে বলতে হয়। তবে শুনুন সেই কথা। কেন আপনাকে স্মরণ করেছি জানেন? সেদিন আপনাদের মহারাজকে আমি ভালোবেসে
প্রবেশ করেছিলাম। তবে ভালো যে বেসেছিলাম শুধু আপনাকে। মহারানী, হ্যাঁ সেনাপতি মশাই, ওই সেদিন না আপনাকে প্রথম দেখে কেন জানি আপনার মাঝে আমি যে হারিয়ে গিয়েছি। তাই তো আমার মনের বাসনা পূরণ করার জন্য ওই ভিক্ষু রাজাকে ওই মেনে নিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি। এবার ওই শয়তানকে দূরে ঠেলে দিয়ে আপনার এই মনের বাগিচায় ওই ফুল হয়ে বেঁচে থাকতে চাই। শুনুন সেনাপতি মশাই, আমি যা চেয়েছি আমি কি তা পাবো? না 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 মহারানী, তা কিছুতেই সম্ভব না। আমি ওই মহারাজের বেতন মুক্ত কর্মচারী মাত্র। মহারাজ এ কথা জানতে পারলে আমাদের দুজনকে সে হত্যা করবে। না সেনাপতি মশাই, মহারাজ আপনাকে হত্যা করতে পারবে না। ওই মহারাজকে আমরাই হত্যা করব। আমাদের এই চলার পথ পরিষ্কার করে দিব। এ আপনি কি বলছেন মহারানী? আমি ঠিকই বলছি সেনাপতি মশাই। যে উদ্দেশ্য নিয়ে আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি সেখান থেকে আমাকে বাস্তবায়ন করতেই হবে। আপনি আমাকে ক্ষমা করবেন মহারানী। আমি আমি পারবো না ওই মহারাজের সাথে তো বড় বেইমানি করতে। আপনি ভুল করেছেন সেনাপতি মশাই। ওই ফুটনকে অত গোলাপকে হাতে পেয়ে আপনি দূরে সরে দেবেন না। আপনার বুকে টেনে নিয়ে ওই সুগন্ধ ভালোভাবে ভোগ করুন। মহারানী, মহারানী নয়, বলে বাসন্তী। বাসন্তী, হ্যাঁ বলো। আজ হতে বাসন্তী যে ওই শয়তান বিদর্শনের নয়, আজ হতে যে আমি তোমার। কিন্তু আপনি কি জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর? সে ব্যবস্থা আমি করব। শুধু আপনি আমার কথায় কাজ করে যাবেন। তারপরে দুজনে মিলে ওই মহারাজ বিদর্শনকে এই পৃথিবীর মুখ দেখে চিরতরে বিদায় করে দিব। এবার বলুন আপনি রাজি? আমি রাজা হব, প্রজারা আমার কথা মেনে চলবে। এই সুযোগ দিতে হাত ছাড়া করা যায় না। কারণ সেদিন রাজা বিজয় সিংহ প্রধান সেনাপতি থেকে আমাকে নিচে নামিয়েছিল, আমাকে ওকে অনেক অপমান করেছিল। আজ আজ তার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে। কি ভাবছেন বলুন বলুন। আপনি আমার প্রস্তাবে রাজি আছেন? আমি আমি রাজি বাসন্তী। এসো বন্ধু, আমরা দুজনে মিলে সুখে ওগো আমার প্রাণের বাসন্তী, আমার বুকে এসো।
এই ছবির আমাকে সুন্দর করে সাজিয়ে দাও মা। এটি সেনাপতি মশাই, মা তুমি এই অবস্থায়, ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? রাজকুমার! চুপ করো, এই পাপী মুখে আমার নাম উচ্চারণ করবে না। না না না, এই পাপী অশ্লীলত আজ থেকে তোমার কেউ নয় মা, কেউ নয়, কেউ নয়। রতন কুমার যে সব দেখে পেল মহারানী, সে অবশ্যই মহারাজের কাছে সব বলে দেবে। চলো বাসন্তী, আমরা এই জায়গা থেকে কেটে পড়ি। সামান্য বিপদে এই সেনাপতি হয়ে আমার পালিয়ে যেতে চাও? তুমি নির্ভয়ে থাকো, যা করতে হয় আমিই করব। তাই যাচ্ছি বাসন্তী, তাই যাচ্ছি। কি বলছি? এটাই হবে ওই রতন কুমারের মারা দাবি চাকরি। এ কি রানী, তুমি কাঁদছো? বলো রানী, বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। বলো রানী, তোমার কি হয়েছে? আমার কাছে খুলে বলো। এই কথা আমি মুখে বলতে পারবো না মহারাজ। আপনি আমাকে হত্যা করে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দেন। আমায় বলো রানী, যদি এই রাজ্যের কেউ তোমার প্রতি কোনো অবিচার করে থাকে, আমি তার চরম প্রতিশোধ নেব আর তাকে এমন শাস্তি দিব যা দেখে এই পৃথিবীর মানুষ অনুভব করতে পারবে আমি তোমাকে কত ভালোবাসি। বলো রানী। শাস্তি? আপনি কাকে শাস্তি দিবেন মহারাজ? আপনি কি পারবেন তাকে শাস্তি দিতে? ওই শাস্তি যে দিতে গেলে আপনার বুক যে কেঁপে উঠবে। সে যে আপনারই অতি আপনজন। হচ্ছে আমার আপনজন। ওই ভগবানের নামে বিক্রি করে বলছি আমি তাকে নির্মমভাবে শাস্তি দেব। বলো রানীকে এসে তোমাকে অপমান করেছে। আপনার পরম আদরের পুত্র রতন রতন? ওই রাতের অন্ধকারে ওই গা ঢাকা দিয়ে আমার ঘরে যে প্রবেশ করে, আমার ইজ্জত দিয়ে সে খেলা করে। রতন! আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মহারাজ। রতন এমন কাম করতেই পারে না। রতন আমার নিজ হাতে গড়া একমাত্র সন্তান। তার মায়ের ঘরে ঢুকে অমানসিক কাজ করা রতনের দুয়ারের পক্ষে সম্ভব নয় মহারাজ। চুপ করুন সেনাপতি। আপনার যেভাবেই তাকে বাঁচাতে চান না কেন, তাকে শাস্তি আমি দিবই। ফুলের মতো পবিত্র ছেলেকে, সেই ছেলেকে আপনি বিনা প্রমাণে শাস্তি দিবেন না মহারাজ। প্রমাণ আমি দিতে পারবো। কি প্রমাণ আছে আপনার কাছে?
রাজকুমারের জরির জামা। জরির জামা? মাতাল অবস্থায় সে আমার ইজ্জত লুটেছে, আর যাবার সময় এই নির্ভর হয়ে এই জরির জামাটা সে রেখে গেছে। এইবার বলুন সেনাপতি, আপনার রতন কুমার কোন অন্যায় করে নেই? না 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 না, পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না। যে অপরাধ সে করেছে তার শাস্তি তাকে ভোগ করতেই হবে। ওই প্রহরী রতন কুমারকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন পিতা? এই বুঝবে তুমি আমাকে পিতা বলো না? এত নির্মম, এত পাষাণ, এত মানুষ তুমি, এই কথা কোনোদিন আমি ভাবতে পারি নাই। কি অন্যায় আমি করেছি পিতা? তোমার মায়ের ঘরে প্রবেশ করে তার ইজ্জত লুটে নিয়েছ। তবুও তুমি বলতে চাও আমি কি করেছি? জল্লাদ! যাও জল্লাদ, এই পাপিষ্ঠ বেগই গৌরীর বলে হত্যা করে তার কাটা রক্ত আমায় এনে দেবে। বিশ্বাস করুন পিতা, আমি এ কাজ করিনি। এ সবই চক্রান্ত, সবই ষড়যন্ত্র। আপনার দুটি পায়ে পড়ি পিতা, বিনা দোষে আমাকে হত্যা করবেন না। নিয়ে যাও জল্লাদ! আয় গো শোনেন, শোনেন, ওই পিতা বলি রে ভগবান, তুমি এই প্রিয় তীর করি দাও।
আমি যে সন্তানকে আজ আমি আমার হাতে তুলে দিলাম, চলো মহারাজ, আমি বুঝতে পেরেছি ওই নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি ভেঙে পড়েছে। চলো আপনি আমার সঙ্গে তাই চলো রানী, তোমরা বিয়ে চলো। আমি এখন কি করি? কোথায় যাবো? কেমন করে আমি রাতুল কুমারকে রক্ষা করবো? দাঁড়া, আমি যাবো, আমি আসাবো সেই পথে। আমি যে রাতুল কুমারকে রক্ষা করবো, রাতুল কুমার। আর কোনো উপায় নেই তোমার।
মাথা পেতে দিচ্ছি জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ ভাই, তোমার কাজ তুমি শেষ করে নাও। ওরে ওরে দেবখান বেঈমান পাপিষ্ঠ এত চার অন্য খেলায় তো পাচ্ছিস আজ নাকি তার পুত্রকে হত্যা করতে উদ্যত হয়েছে। এখন আমি তাকে বলছি যদি নিজের জীবনে বাঁচাতে চান তাহলে ঘরে ফেলে দিয়ে পালন কর, পিস্তলে তারা তার প্রাণ যাবে। সাবেলে আমাকে হত্যা করে বেঞ্জা সেনাপতি মশাই, আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু রাজা যদি জানতে পারে এই রাতের কুমারকে আমি হত্যা করি, তাহলে আমার প্রাণ যাবে। সাব্বাস ভাই জল্লাদ সাব্বাস, আজ তুমি রতন কুমারের যে উপকার করলে তার প্রতিদান একদিন তুমি পাবে ভাই। তুমি আর বিলম্ব না করে এখনই ওই বনে অন্য কোনো বনে যে একটা শিয়াল বাঘগুলো জবাই করে সাবিষ্ট ওই বেঈমানের মন কষ্ট করবে। যাও ভাই যাও। আমি তাই যাচ্ছি সেনাপতি মশাই, তবে ওই কুমারীকে আরো বাহিনী করে অথবা অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিন, অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিন। তুমি এ কি করলে বিক্রমদা? আমাকে তুমি করতে দিলে না। ওরে রতন ভাই আমার, দাও রাজমাতা, যদি ওটা কোনোদিন জানতে পারে, তবে জল্লাদ এবং তোমাদের দুজনেরই প্রাণ যাবে বিক্রমদা। 12:40 ঠ্যাংনা বইরে উঠলো রে। ওই বর্তমানের ইঙ্গিত দোকান বই আর এই বিক্রম বেঁচে থাকতে কি করবে সারা দিন কাজ করবে তোমার জীবনে বলি হতে আমি দিব না। এই যে আমি সহ্য করতে পারবো না রতন কুমার, তাই তোমার মুক্তির জন্য আমি উদ্দাস করে ছুটে এসেছি। এই বিক্রমদা, আজ তুমি যেভাবে আমাকে ওই জল্লাদের শানিত তলোয়ার হতে বাঁচালে, আমি এই দিন কোনোদিন ভুলবো না বিক্রমদা, কোনোদিন ভুলবো না, কোনোদিন না।